ফেক নিউজ নিয়ে আমরা কথা বলবো এবং হেড স্পিচ নিয়ে আমরা কথা বলবো। ফেক নিউজ কি, ফেক নিউজ কেন ক্রিয়েট করা হয়, আমরা ফেক নিউজকে কিভাবে চিহ্নিত করব এবং ফেক নিউজকে নিয়ে আমাদের রেসপন্স কি থাকবে, সেটা হবে আমার প্রেজেন্টেশনের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হবে হেড স্পিচ কি, হেড স্পিচকে সামনে রেখে আমাদের রেসপন্স কি হবে। সব থেকে আগে আমরা দেখব ফেক নিউজ কাকে বলে, বা ফেক নিউজ, ফেক পোস্ট, ফেক স্টোরি কাকে বলে। তো এর সিম্পল ডেফিনেশন হচ্ছে যে ফেক নিউজ ইজ ফলস অর মিসলিডিং ইনফরমেশন presented as fact, presented as fact। ফেক নিউজ হচ্ছে ভুল খবর, যদিও খুবই সোজা বাংলায় বলা হয় এটা ভুল খবর বা কোনো ভুল ইনফরমেশন পেশ করা। ফেক নিউজের হিস্ট্রি অনেক পুরনো, কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে ফেক নিউজের রিচ অনেক বেড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে ফেক নিউজগুলো ক্রিয়েট কেন করা হয়, কেন মিথ্যা কথা প্রচার করা হয়, ফেক নিউজ কেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। তার মূল কয়েকটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ইউটিউব চ্যানেলস রয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ফেসবুক পেজেস গুলো রয়েছে। তারা নিজের পোস্টকে রিচ করানোর জন্য, তারা নিজের পোস্টকে ভাইরাল করার জন্য, তারা নিজের পেজের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার স্পেসে তাদের ভিজিবিলিটিকে বাড়ানোর জন্য তারা ফেক নিউজ প্রেজেন্ট করে। তার উদাহরণ একটু আগে আমার ভাই আব্দুল্লাহ কাফি দিচ্ছিলেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে মুস্কানকে শহীদ করে দেওয়া হয়েছে, এরকম একটা নিউজ পেশ করা হলো, সামনে এলো। আমরা ওই নিউজকে উইদাউট এনি ইনভেস্টিগেশন আমরা ওটাকে ভাইরাল করলাম। কেন? সেটার সঙ্গে আমাদের আবেগের একটা সম্পর্ক ছিল, আমাদের ইমোশন অ্যাটাচ ছিল। এই জন্য আমরা উইদাউট ইনভেস্টিগেশন দেখলাম যে ও মুস্কান আল্লাহু আকবার বলে যে মহিলার আমরা এত প্রশংসা করলাম, কয়েকদিন আগে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভিতরে একটা হলো এবং আমরা ওটাকে শেয়ার করি। বাবরি মসজিদের রায় যখন এলো, বাবরি মসজিদ রায় আসার পরে ইউটিউবে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল। ভিডিওটা কি ছিল? যে বাবরি মসজিদের ফয়সালা এসেছে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হবে। এই ফয়সালা আসার পরে ভিডিও তৈরি করা হবে। ভিডিও কি ছিল? যে বাবরি মসজিদে যে রায় এসেছে, এই রায় আসার পরে কয়েকজন গভর্নমেন্টের পক্ষ থেকে ওই বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির তৈরি হবে বা রাম মন্দিরের কনস্ট্রাকশন হবে, ওটাকে সামনে রেখে ওরা সার্ভে করতে গেল। যখন ওরা সার্ভে করতে গেল, জিন্নাতরা ওদেরকে চালিয়েছে এবং ওরা কোনোভাবেই জিন্নাত হচ্ছে জিনরা ওদেরকে তাড়িয়েছে। এবার আমরা যখন দেখলাম, বললাম হ্যাঁ এটা তো মক্কাতে আব্রাহার মতো একটা কেস, যে মক্কাতে যখন আব্রাহার ফৌজ এসেছিল এবং আবাবিকে করে যে সূরা ফিলে যে আমরা পড়েছি, ওইরকমই একটা কেস মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো হতে পারে, হতে পারে। আমি তার ইনকার করিনি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ঘটেনি। ওইরকম একটা নিউজ, ফেক নিউজ তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল? যে নিউজ ক্রিয়েট করেছিল, যে এই কন্টেন্ট ক্রিয়েট করেছিল, কন্টেন্ট ক্রিয়েশনের ডিটেইলস আলোচনা আমাদের ওসমান ভাই করবেন। যে এই কন্টেন্ট ক্রিয়েট করেছিল তার অবজেক্টিভ ছিল যে এই কন্টেন্ট দেখে অনেক সোশ্যাল মিডিয়া ইউজাররা উইদাউট এনি থিংকিং, উইদাউট এনি রিসার্চ এটাকে ভাইরাল করে দেবে এবং তাতে কি হবে, ওই পেজগুলো সাবস্ক্রাইবার হঠাৎ করে বেড়ে যাবে। বাবরি মসজিদ ফয়সালার উপর আমিরে জামাতের একটা বক্তব্য এসেছে, আপনারা দেখেছেন অবশ্যই। ওই দিনই যেদিন রায় এসেছে, ওই দিনই আমিরে জামাত মার্কাজে একটি বক্তব্য রেখেছে, দারুণ বক্তব্য, সবাই পছন্দ করেছে ওই বক্তব্য। ওই বক্তব্য ভাইরাল হয়েছে, মাত্র 6,000-8,000 লোক ওই বক্তব্যটা শুনেছে। কিন্তু এই ভাইরাল যা হয়েছে মিলিয়নের ভিউ,
এই যে জিন্নাতরা তাড়িয়েছে, এই যে ভিডিও তৈরি করেছে তার মিলিয়নে ভিউ, এবং এটাকে সামনে রেখে ওই পেজ নিজের সাবস্ক্রাইবার গুলোকে বাড়াবে, নিজের সাবস্ক্রাইবার গুলো বেড়ে যাবে। তো এরকম অনেক সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার, ওরা নিজের রিচ এবং নিজের ভিজিবিলিটিকে বাড়ানোর জন্য ফেক নিউজ গুলো ক্রিয়েট করে। নিউজ পোর্টালস গুলো কাজ করে, আপনারা জানেন, বিশেষ করে যারা নিউজ পোর্টাল, ওরা এখন ম্যাক্সিমামই সোশ্যাল মিডিয়া বেস। আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এখন কাজ করছে, ফেসবুকে বিভিন্ন পেজ দিয়ে নিউজ করা হয়। তো বিভিন্ন এরকম পেজ ইউটিউব চ্যানেল আছে। ধরুন 2024-এ ইলেকশন হবে, 2024-এ ইলেকশন হবে, ওই ইলেকশনকে সামনে রেখে বিজেপি কয়েকটি নিউজ পোর্টাল গুলোকে ক্রিয়েট করবে। তো এই 2 বছর ওরা কি করবে? ওদেরকে তো তার রিচ বাড়াতে হবে, তার ভিজিবিলিটি বাড়াতে হবে, অডিয়েন্সের একটা বড় অংশকে তাদের ভিতরে নিতে হবে। তার জন্য ওরা কি করে, যে এরকম ভুলভাল খবরগুলো, এইরকম ভুলভাল মেসেজগুলো, ভুলভাল ফেক নিউজগুলো দিয়ে তাদের রিচ, তাদের ভিজিবিলিটি, তাদের সাবস্ক্রিপশন এবং তাদের যারা লাইক করে, যারা ওই পেজের ফলোয়ার্স, তাদের সংখ্যা ওরা বাড়ায়। তো এটা হচ্ছে ফার্স্ট কারণ, ফেক নিউজ ক্রিয়েট করা। সেকেন্ড কারণ হয় কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনকে হাইপ দেওয়ার জন্য। কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনকে হাইপ দেওয়ার জন্যও ফেক নিউজ ক্রিয়েট করা হয়, ফেক নিউজ চালানো হয়। যেমন তার উদাহরণ আমরা দেখেছি এর আগে, আমি যখন বিজেপি আইটি সেলের কেস স্টাডি প্রেজেন্ট করেছিলাম, আমি প্রজেক্টরের মাধ্যমে ওটা দেখিয়েছিলাম যে নরেন্দ্র মোদী মাঝখানে বসে আছে, চারদিকে বিশ্বের বড় বড় লিডার ঘিরে বসে আছে এবং খুব অ্যাটেন্টিভলি নরেন্দ্র মোদীর কথা শুনছে, এবং এরকম মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু হেদায়েত ওদেরকে দিচ্ছেন, ওরা কিছু হেদায়েত চাইছে। এবং এই ছবি শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আসেনি, আজ তাকের মতো নিউজ চ্যানেলও সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এই ইমেজগুলো চালিয়েছে। আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন, এখনো তার স্ক্রিনশটগুলো আপনি গুগলে পেয়ে যাবেন। কিন্তু কথা তো সেরকম ছিল না। 4-5 জন বড় বড় লিডার, যেখানে তৈয়ব এরদোগান ছিল, ওবামাও ছিল, ওইরকম 4-5 জন বসে কথা বলছে, মাঝখানে মোদীকে কাট করে, মানে ওই ফটোশপ দিয়ে ইয়ে করিয়ে দেওয়া হয়েছে এবং ওটাকে ফেক নিউজ হিসাবে। তার মূল উদ্দেশ্য কি ছিল? যে মোদীর ব্যক্তিত্বকে, মোদীর পার্সোনালিটিকে হাইপ দেওয়া। তো এটাও একটা কারণ হয় ফেক নিউজ। আর একটা কারণ হয় নেগেটিভ দিকে নিয়ে যাওয়া, কোনো কমিউনিটিকে বা কোনো ব্যক্তিকে নিচে নিয়ে যাওয়ার জন্য, তার ইমেজ ডাউন করার জন্য ফেক নিউজ তৈরি করা। যেমন আমরা দেখেছি জওয়াহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনার ইমেজ ডাউন করার জন্য অনেক ফেক নিউজ, অনেক ফেক ফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে। পৃথ্বীরাজ চৌহান আর ইয়ে মোহাম্মদ গৌরীকে সামনে রেখে যা হচ্ছে, তো মুঘলদেরকে, औरंगजेबকে, এটা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও এবং কমিউনিটিকে নিচে দেখানোর জন্য, তার ইমেজ ডাউন করার জন্যও ফেক নিউজ তৈরি করা হয়, ফেক নিউজ ক্রিয়েট করা হয়। আরেকটি কারণ আছে ফেক নিউজ, অ্যাকচুয়াল কোনো ঘটনা ঘটেছে, অ্যাকচুয়াল কিছু হয়েছে, কিন্তু যে ঘটনা ঘটেছে ওই ঘটনাকে প্রেজেন্ট করার জন্য তথ্য আমার কাছে নেই, ঠিকভাবে তথ্য নেই। ওই ঘটনাকে ইন্টেন্সিফাই করার জন্য, ঘটনা কতটা ভয়ঙ্কর সেটা দেখানোর জন্য আমার কাছে হয়তো তথ্য নেই, ডেটা নেই, কন্টেন্ট নেই। হয়তো ঘটনা খুব ছোট, কিন্তু ওই ঘটনাকে বড় করে দেখাতে হবে, তার জন্য আমার কাছে তথ্য নেই। কখনো ফেক নিউজ বা ফেক স্টোরি, ফেক পোস্টগুলো ক্রিয়েট করা হয়। রোহিঙ্গা ইস্যু যখন হয়েছিল, রোহিঙ্গা মুসলিমদের উপর যে আক্রমণ হলো বা তাদের জেনোসাইডের যে পুরো একটা মুভমেন্ট হলো, তার জেনোসাইডকে সামনে রেখে সেটা আমাদের সামনে রয়েছে এবং ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
কিন্তু এই রোহিঙ্গা ইস্যুর উপর যে ফটোগুলো মুসলিমরা শেয়ার করেছে, এই ফটোগুলো যদি একটু আমরা সার্চ করি, ম্যাক্সিমাম ফটোটাই ফেক। যেমন আমি আপনাকে উদাহরণ দেব, যে একটা ফটো আছে যেখানে বুদ্ধিস্ট মঙ্ক গেরুয়া লেবাস যারা পড়ে, যেমন আমাদের আপনারা দেখেন যে কলকাতাতে ভিক্ষু আসেন আমাদের প্রোগ্রামে, অরুণজ্যোতি ভিক্ষু যে ড্রেস আপ করে, ওই রকমই ড্রেস পরে 4-5 জন দাঁড়িয়ে আছে। এই দিকেও পুরো ডেড বডি, এই দিকেও পচা ডেড বডি, দুদিকেই পচা ডেড বডি। ওরা ওদের হাতে গ্লোভস আছে, ওরা মাঝখানে দাঁড়িয়ে আছে এবং ছবি দেওয়া আছে এই যারা পিস অ্যাম্বাসেডর, যারা পিসকে ভালোবাসে, ওরা এত মুসলিমদেরকে মেরে ফেলেছে এবং তাদের বডিকে এরা এখন ইয়ে করছে। কিন্তু যখন ফ্যাক্ট চেক করে দেখা হলো, ওই ছবিটা অন্য একটা অন্য ছবি। ওই ছবিটা কি ছিল? যে আর্থকোয়েকের ছিল, আর্থকোয়েকে ওরা মারা গিয়েছে। এবং এই বুদ্ধিস্ট যারা ওখানে গিয়েছে, তারা রিলিফের কাজ করতে গিয়েছে, তারা ওদেরকে মারতে যায়নি, ওদেরকে বাঁচাতে গিয়েছে। রোহিঙ্গা কি হচ্ছে ও নিয়ে আমি প্রশ্ন করছি না, ওখানে হয়েছে ওর ফ্যাক্ট, কিন্তু এই ফ্যাক্টকে ইন্টেন্সিফাই করার জন্য, এই ফ্যাক্টকে প্রেজেন্ট করার জন্য যে ইমেজ গুলো তৈরি করা হচ্ছে বা যে কন্টেন্ট গুলো তৈরি করা হয়, কন্টেন্ট ফেক থাকে। তো এইরকম অনেক ফেক কন্টেন্ট তৈরি করা হয়, তার এক ভিন্ন কারণ রয়েছে। এই যে ফেক নিউজ, তার বিভিন্ন ধরন আছে। যেমন একটা হচ্ছে যে কোনো ফেক নিউজ তৈরি করা হলো কাউকে হার্ম করার জন্য নয়, এমনি হাসি ঠাট্টা করার জন্য, এমনি একটা জোক হিসাবে করে দেওয়া। কখনো কি হলো যে হেডলাইনসে কিছু একটা কোনো একটা কথা বলা হলো, ফেক দেওয়া আছে ফেক, কিন্তু তার কন্টেন্টে হেডলাইনের সঙ্গে কন্টেন্টের কোনো ম্যাচ নেই। হেডলাইন দেখে আপনি বলেন হঠাৎ কি হয়ে গেল, তারপরে গিয়ে আপনি পুরো আর্টিকেল পড়ে দিলেন, দেখবেন হেডলাইন্সের সঙ্গে তার আর্টিকেলের কোনো ম্যাচই নেই। হ্যাশট্যাগ অনেক তৈরি করা হয়েছে, হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হ্যাশট্যাগে গিয়ে দেখবেন আপনি উল্টো ব্যাপার। এর মিসলিডিং কন্টেন্ট, ফলস কনটেক্সট, ঘটনা ঘটেছে কিন্তু ভুল কনটেক্সটে ওকে প্রেজেন্ট করা হয়েছে, এরকম অনেক ফলস নিউজগুলো, ফেক নিউজগুলো ক্রিয়েট হয়। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই ফেক নিউজগুলোকে আমরা চিহ্নিত কিভাবে করব, এই ফেক নিউজকে আমরা আইডেন্টিফাই কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমাদেরকে সোর্স দেখতে হবে। কোন নিউজ যখন আমাদের কাছে আসছে তার সোর্স দেখতে হবে। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলাম, সূরা হুজুরাতের খুবই ফেমাস আয়াত। এই আয়াত আমরা প্রায় শুনি, যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, তোমাদের কাজ হচ্ছে ওই খবরগুলোকে যাচাই করা, ফাতাবাইয়ানু, রিসার্চ করে দেখো এই যে খবর এসেছে ঠিক কি ঠিক না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তির মিথ্যাবাদী ডিক্লেয়ার করার জন্য এটাই যথেষ্ট যে কোনো খবর পাওয়ার পরে ওই খবরকে উইদাউট ইনভেস্টিগেশন ফরওয়ার্ড করে দেয়। কোনো খবরকে উইদাউট ইনভেস্টিগেশন ফরওয়ার্ড যদি করে দেয়, ওই খবর যদি সত্যও হয়, ওই ব্যক্তি যে উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট রিসার্চ শুধু দেখেই ফরওয়ার্ড করে দিয়েছে, ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য, ওকে ঝুটা ডিক্লেয়ার করার জন্য, ওকে একজন লায়ার ডিক্লেয়ার করার জন্য এটাই যথেষ্ট। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু হাদিসের জন্য নয়, এখানে খবরের কথা বলা হচ্ছে, কোন নিউজের কথা বলা হচ্ছে। তো আমাদেরকে আগে দেখতে হবে সোর্স, কোন সোর্স থেকে এই নিউজ এসেছে, আমাদেরকে ওই সোর্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, নিউজ কোথা থেকে এসেছে। 2 নম্বর হচ্ছে রিড বিয়ন্ড, শুধু ওই নিউজ এবং সোর্স দেখে থেকে যেতে হবে না, নিউজ বিয়ন্ড, এই টপিকের উপর যে নিউজ এসেছে আর একটু রিসার্চ করে দেখতে হবে। এই টপিকের উপর এই যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, এই স্ট্যাটিস্টিক্স যে দিল অন্য রিসার্চাররা বা অন্য স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা স্ট্যাটিস্টিক্যাল কাজ করার যারা করে, তারা কি স্ট্যাটিস্টিক দিচ্ছে ওটাও আমাদেরকে দেখতে হবে। চেক দ্য অথর, যারা তৈরি করেছে, যারা অথর, তাদের ব্যাপারে একটু জানতে হবে যে অথর যারা এই কন্টেন্ট তৈরি করেছে ওর সাপোর্টিং সোর্সেস, এই যে এসছে, যে সোর্স থেকে এসছে আর সাপোর্টিং সোর্স দিয়ে ওটাকে দেখতে হবে। চেক দ্য
ডেটটাও দেখতে হবে। অনেক সময় কি হয় যে 2 বছর 3 বছর আগে আমরা দেখেছি যে লকডাউনের সময় 1 বছর আগের লকডাউনের ইয়ে মেমোরেন্ডাম বা ওটা কি বলে নোটিশ, ওটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে যে কাল থেকে লকডাউন, কাল থেকে সব গাড়ি ট্রেন সব বন্ধ। লোক ওই ডেট দেখছে না, শুধু ফরওয়ার্ড করছে যে আগামী 30 জুন পর্যন্ত সব বন্ধ। তো একটু যদি ডেট দেখে নিত কোথা থেকে আসছে তাহলে বুঝে যেত। ডেট চেক করাটাও হচ্ছে। অনেক সময় কি হয় যে আমাদেরকে এটাও দেখতে হয় যে এই যে নিউজ বা কোনো কথা কেউ বলছে, ওই কথাটা কি সিরিয়াসলি বলছে না এমনি জোকে বলছে। অনেকবার হয় কেউ জোক করছে বা সার্কাস্টিক্যালি বলছে কোনো কথা, আর আমরা ওটাকে ফ্যাক্ট হিসাবে গ্রহণ করে নিচ্ছি। একজন বলছে যে এই সরকারকে শেষ হতে আর 100 বছর লাগবে, এটা তো কোনো ফ্যাক্টও বলছে না, কিন্তু আমরা বলছি যে 100 বছরের আগে সরকারকে শেষ করা যাবে না। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে ওয়ে অফ ন্যারেটিভ, যে ন্যারেশন ইউজ করছে, যে ন্যারেটিভে কথা বলছে ওটা কি ন্যারেশন, কি ওটা কি জোক, কোনো সার্কাস্টিক্যালি বলছে, কোনো এক্সাম্পল দিয়ে বলছে, ন্যাচুরালি সিরিয়াসলি একটা ফ্যাক্ট হিসাবে ওটাকে তুলে ধরছে। চেক ইউর বায়াসেস, নিজেকেও একটু দেখতে হবে যে আমি বায়াস হয় এটাকে ফেক ভাবছি না। তো জামাতে ইসলামী হিন্দের ব্যাপারে কেউ একজন মন্তব্য করেছে বাইরের লোক, আমি যেহেতু জামাতে ইসলামী হিন্দের রুকুন, আমি বলবো যে না এরকম ফেক নিউজ, এটা হতেই পারে না, জামাতে ইসলামী কোনো ভুলই করতে পারে না। না, নিজের বায়াসনেসও চেক করতে হবে। হ্যাঁ, ওটাকে চেক করবো, রিসার্চ করবো, বলবো হ্যাঁ এটা ভুল, যদি ভুল হয় তাহলে এটাকে ভুল বলবো যে হ্যাঁ এই খবরটি ভুল। তো চোখ বন্ধ করে না, আমাদের কি বায়াসনেস রয়েছে, এটা শুধু আমি জামাতের উদাহরণ দিলাম, বিভিন্ন উদাহরণ হতে পারে। কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো ব্যক্তিকে আমরা খুব ভালোবাসি, কিন্তু তার ব্যাপারে হঠাৎ কোনো একটা পোস্ট এলো, আমরা বললাম যে না এটা তো হতেই পারে না, এটা ফেক, এটা ঠিক হবে না। আমাদের বায়াসনেসটাকেও চেক করতে হবে। এবং লাস্ট হচ্ছে আজ দ্য এক্সপার্ট, যারা এই ফিল্ডের লোক, তাদের সঙ্গে কনসাল্ট করা, তাদের কাছে যাওয়া, তাদেরকে খোঁজ খবর নেওয়া যে আমি এই যে ফ্যাক্টগুলো পেশ করলাম বা এই যে ফ্যাক্টগুলো পেয়েছি কতটা সত্য। ওইভাবে আমরা ফ্যাক্ট নিউজগুলোকে ফাইন্ড করব। ফেক নিউজ এর সামনে রেখে আমাদের করণীয় কি হবে, রেসপন্স কিভাবে করব? রেসপন্স আমরা করব ফার্স্ট, কোনো ফেক নিউজকে, কোনো নিউজকে উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট রিসার্চ, উইদাউট সিওরিটি আমরা ফরওয়ার্ড করব না। 2 নম্বর, যদি কোনো নিউজ আমাদের মনে হয় এটা ফেক, আমরা ওটাকে অ্যাজ এ ফেক রিপোর্ট করতে পারি। ফেসবুকে রিপোর্ট করার পদ্ধতি রয়েছে, আমরা ওখানে ওটাকে রিপোর্ট করতে পারি যে এই নিউজ ফেক, তার অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে পারি। এবং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, তারা ফেক নিউজ ম্যানেজমেন্টের জন্য কি পদ্ধতি, একটা পলিসি অবলম্বন করেছে যে আমরা ফেক নিউজকে কিভাবে মিনিমাইজ করতে পারবো। ফেক নিউজকে কেন, এই ফেক নিউজের জন্য অ্যাকচুয়াল নিউজগুলো হয়ে যাচ্ছে, সাপ্রেস হয়ে যাচ্ছে। তো আমেরিকাতে যে ইলেকশন হলো, এই ইলেকশনকে সামনে রেখে বাটবিজ বলে একটি সার্ভে কোম্পানি আছে, তারা সার্ভে করে বলল যে 10টা ফেক নিউজ তারা ইনলিস্ট করলো, আর 10টা ইম্পর্টেন্ট ট্রু ব্রেকিং নিউজ যে হতে পারে, যেরকম ব্রেকিং নিউজ মানে ট্রু ব্রেকিং নিউজ, এরকম 10টা ব্রেকিং নিউজ ওরা ইনলিস্ট করলো। এবং রিসার্চ করে ওরা দেখলো যে এই 10টা যে অ্যাকচুয়াল নিউজ ছিল, ব্রেকিং নিউজ হওয়ার মতো যে নিউজগুলো ছিল, তারা সাপ্রেস হয়ে গিয়েছিল, এবং এই 10টা যে ফেক নিউজ ছিল ওটা নিয়েই লোক কথা বলছে। এটা আমেরিকা, যারা আমাদের থেকে একটা নিজেকে বেশি মনে করে, তো ওখানকার রিসার্চ যে ফেক নিউজ ডমিনেন্ট ওভার অ্যাকচুয়াল নিউজ, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি সার্ভে করে ওখানকারই সার্ভেয়াররা এটাকে করেছে। তো ফেক নিউজকে আমরা যে পলিসি অবলম্বন করছে, ফেসবুক অবলম্বন করছে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আমাদেরকে ওই পলিসিগুলোকে রিড করতে হবে, এই পলিসিগুলো ওরা অবলম্বন করছে। কোনো জিনিস এলেই আবেগে ওটাকে আমরা ভাইরাল করতে শুরু করব না।
এটা আমরা ফেক নিউজের ব্যাপারে কিছু কথা আপনার সামনে আমি রাখলাম। এর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা গিয়ে ফেসবুক কি পলিসি নিয়েছে ফেক নিউজগুলোকে মিনিমাইজ করার জন্য, এটা আপনাদের কাজ হচ্ছে আপনারা এটা ইয়ে করবেন, রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন। টুইটার কি পদ্ধতি নিয়েছে ওটাও আপনারা দেখবেন, ইনস্টাগ্রাম কি নিয়েছে ওটাও আপনারা দেখবেন, এবং আপনারা ওটাতে কি কন্ট্রিবিউট করতে পারেন ফেক নিউজকে মিনিমাইজ করার জন্য সেটা চিন্তা ভাবনা আপনারা করবেন। যেহেতু আপনারা এখানে যারা এসেছেন আপনারা নর্মাল কর্মী নয়, আপনারা বাছাইকৃত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আপনারা জামাতের সোশ্যাল মিডিয়া রোডম্যাপ কি হবে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের রোডম্যাপ কি হবে সেটা আপনারা তৈরি করবেন। তো এটা আপনাদের কাজ হবে যে এই ফেক নিউজকে মিনিমাইজ করার জন্য কি কি পলিসি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়েছে ওটাকে একটু রিড করা, এবং ওটাতে আমাদের কি কন্ট্রিবিউশন হবে সেটা একটু দেখে নেওয়া। এবার 2 নম্বর হচ্ছে হেট স্পিচ। হেট স্পিচ নিয়ে আমরা এখন কথা বলবো। তো হেট স্পিচ নিয়েও আমাদের ভাই আব্দুল্লাহ কাফি এই ডিটেলস আলোচনা করেছেন, কয়েকটি কথা তিনি আমার কাছে 5 মিনিটে চলে এসেছে, 5 মিনিট এসেছে। তো খুবই সংক্ষেপে হেড স্পিচকে কীভাবে আমরা রেসপন্ড করবো এটা নিয়ে আমি আমার কথা রেখে শেষ করব। দেখুন, হেড স্পিচ মানে কি হয়? কোনো কমিউনিটি, কোনো কাস্ট, কোনো ক্রিড, কোনো রিজনাল, কোনো এরিয়ার যারা এরিয়াতে থাকে তাদেরকে নিয়ে, বা কোনো লিঙ্গুইস্টিক গ্রুপকে হার্ট করা হয়, তাদের ফিলিংকে হার্ট করা হয়, এরকম যদি কোনো স্পিচ হয় স্পিচকে হেড স্পিচ করা হয়। হেড স্পিচের মানে শুধু আরএসএস মুসলিমদের বিরুদ্ধে যা বলছে ওটা নয়, হেড স্পিচ ইন দ্য ব্রডার সেন্স, ওটাকে আমাদেরকে সামনে রাখতে হবে। হেড স্পিচকে আমরা রেসপন্ড কিভাবে করবো? খুব সংক্ষেপে, যেহেতু 5 মিনিট বাকি আছে। ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, একটা স্পিচ হলো, আমি অন্যদিকে যাচ্ছিলাম মুসলিমদের বিরুদ্ধে আরএসএস যেভাবে কথা বলে, বা আরএসএস ছেড়ে দিয়ে একটা পার্সোনাল যোগীর একটা স্পিচ, হেড স্পিচ, বা ওনার কি ছিল যে ওখানে হরিদ্বারে করেছিল নরসিংহানন্দ না, হ্যাঁ, ওর একটা স্পিচ হলো, অন্য কেউ ওই রকম একটা স্পিচ প্রেজেন্ট করতে হবে, সে সোশ্যাল মিডিয়াতে আমাদের করণীয় কি হবে? 1 নম্বর, আমরা কোনোভাবেই হেড স্পিচকে হেড স্পিচ দিয়ে কাউন্টার করব না। 1 নম্বর, হেড স্পিচকে হেড স্পিচ দিয়ে কাউন্টার করা যাবে না। হেড স্পিচকে যদি হেড স্পিচ দিয়ে কাউন্টার করা যাবে তাহলে যারা হেড স্পিচ তৈরি করেছে, হেড স্পিচ কন্টেন্ট তৈরি করেছে, তারা তাদের মাকসাদে কামিয়াব হবে। কোরআন আমাদেরকে পদ্ধতি দিয়েছে। কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। কোরআন আমাদেরকে বলতে হেড স্পিচকে হেড স্পিচ দিয়ে কাউন্টার করা যাবে না। কি করব আমরা? ফার্স্ট, হেড স্পিচকে হেড স্পিচ দিয়ে কাউন্টার করব না। সেকেন্ড, ফেসবুকে একটি হেড স্পিচ এলো, কমেন্টে বিভিন্ন রকমের ডিবেট চলছে, কমেন্ট বক্সে গিয়ে আমরা ডিবেট করতে যাব না। কমেন্ট বক্সে গিয়ে আমরা ডিবেট করতে যাব না। আমরা যখন কি হয়েছে, লিঙ্গ নিয়ে, শিবলিঙ্গ নিয়ে এটা প্রচার হচ্ছে যে জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ, আমরা অবশ্যই আইডিওলজিক্যালি বিভিন্ন ধর্মের যে ভুল ধারণাগুলো রয়েছে তাদের উপর আইডিওলজিক্যালি ক্রিটিসাইজ করব, কিন্তু ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি যে আমরা তাদের মাযহাবী ফিলিংস কে নিয়ে হাসি ঠাট্টা করব। ইসলাম কোনোদিনই আমাদেরকে ইজাজত দেয়নি, কিন্তু আমরা এখন কি করছি, শিবলিঙ্গকে সামনে রেখে আমরা ওই ল্যাঙ্গুয়েজে কথা বলছি যেই ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলছে, তাতে এটাকে নিউট্রালাইজ করা যাবে না। আমরা দাওয়াতি কাজ মউইযাতুল হাসানা জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানের কথা বলা, যে ডিবেট করব আল্লাতি হিয়া আহসান, ইন দ্য বেস্ট ওয়ে, বাট মউইযাতুল হাসানার সঙ্গে, ওয়া ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই কথা কোরআন আমাদেরকে বলছে। তো আমরা যখন কোনো হেড স্পিচকে কাউন্টার করতে যাব, আমরা কোনোভাবেই ওই ন্যারেটিভে কথা বলবো না। যদি আরো খুলে বলি, যোগী স্পিচকে বেশি স্পিচ দিয়ে কাউন্টার করা যাবে না।
যোগীর স্পিচকে ওয়েসির স্পিচ দিয়ে কাউন্টার করা যাবে না। কোনোভাবেই কমেন্ট বক্সে গিয়ে ওই ডিবেটে নিজেকে পাওয়া দেওয়া যাবে না। কি করবো আমরা সোশ্যাল মিডিয়ায় ওটাকে রিপোর্ট করব অ্যাজ এ হেড স্পিচ। রিপোর্ট করা পদ্ধতি আপনারা জানেন, আপনারা সক্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। যদি আপনারা জানেন না, আপনারা একটু পরিশ্রম করলে আপনারা এটা জানতে পারবেন, গুগলিং করলে আপনারা জানতে পারবেন। এর জন্য কোনো খুব বড় ট্রেনিং এর দরকার নেই আপনাদের জন্য, হয়তো লোকাল কর্মীদের জন্য করতে হয়, কিন্তু আপনাদের জন্য দরকার নেই। আপনারা একটু গুগলিং করলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কোনো হেড স্পিচকে অ্যাজ এ হেড স্পিচ আমরা ওটাকে রিপোর্ট করতে পারি। তো আমরা রিপোর্ট করব, শুধু একা আমি রিপোর্ট করব না, আমরা চেষ্টা করব যে আমাদের যত সোশ্যাল মিডিয়া টিম আছে, আমাদের যত লোক আছে, তাদেরকে আমরা বলবো, তাদেরকেও বলবো রিপোর্ট করতে, তাদেরকেও বলবো রিপোর্ট করতে। আমরা হেড স্পিচকে রিপোর্ট করি না, কিন্তু আমাদের স্পিচকে যে হেড স্পিচ হয় না, ওরা রিপোর্ট করে। উসমান ভাই বলবেন, আমাদের ইউনাইটেড ইন্ডিয়া পেজ এটাকে কয়েকবার রিপোর্ট করে তার রিচকে অনেক ডাউন করে দেওয়া হয়েছে। আমাদের ইউনাইটেড ইন্ডিয়া পেজ আপনারা জানেন তো যে আমাদের তিনটে পেজ রয়েছে ফেসবুকে। একটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া পেজ, একটা হচ্ছে সরল পথ, আর একটা হচ্ছে জামাতে ইসলামী হিন্দ ওয়েস্ট বেঙ্গল, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই তিনটে পেজ রয়েছে। তার মধ্যে ইউনাইটেড ইন্ডিয়ার রিচ খুব ভালো, নন মুসলিমরা অনেক এঙ্গেজ হয় ওখানে, বিভিন্ন ডিবেটে আমরা করি। কিন্তু ওই পেজকে অনেকবার রিপোর্ট করে ওর রিচকে অনেক কমানো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা হেড স্পিচগুলোকে সেভাবে রিপোর্ট করি না। আমরা ওই হেড স্পিচগুলো আমি এরকমও দেখেছি যে আমাদের লোক কি করে শেয়ার করে দেয় হেড স্পিচগুলো, উপরে ক্যাপশন দিয়ে কি বলছে, এরা 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 পুরো ভারতবর্ষকে নষ্ট করে দেবে বলে ওই স্পিচগুলোকে আমরা আরো ভাইরাল করে দিই। হয়তো দেখবেন অনেকরা কি করে একটা স্পিচ দেখুন কি বলছে, এরা এরকম ইন্ডিয়া চাইছে বলে ওটাকে আমরা শেয়ার করে দিলাম। ভালো ভেবে যে আমরা কি বলি যে আমরা ওদের মুখোশ করতে চাই, ওর অ্যাকচুয়াল ফেস আমরা মানুষের সামনে নিয়ে আসতে চাইছি, তার জন্য আমরা ওটাকে শেয়ার করে দিই। শেয়ার করতে হবে না, ওটাকে রিপোর্ট করতে হবে। শুধু নিজে রিপোর্ট করবো না, আমাদের পুরো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে দিয়ে, আমাদের এসএনজি গ্রুপ রয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে বিভিন্ন পোস্ট ভাইরাল করার জন্য দেওয়া হয়, কখনো কখনো রিপোর্ট করার জন্য দেওয়া হয়, কিন্তু আমরা ওটাতে নিজেকে এঙ্গেজ করি না। তো আমাদেরকে ওটাকে রিপোর্ট করতে হবে। এবং আইপিসির কয়েকটি ধারা রয়েছে, ওটাকে সামনে রেখে আমরা সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারি, এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট খুব প্রম্পট অ্যাকশন নেয়। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হেড স্পিচগুলো বা এরকম স্পিচ যে ফ্রড বা ডিসিভ করার জন্য বা কমিউনাল রাইটস যাকে দিয়ে হয়ে যায়, এরকম যদি হয়, ওটাকে যদি সাইবার ক্রাইমে করা হয়, ওরা সক্রিয়ভাবে রেসপন্স করে এবং ওটা করে। আমরা কয়েকটি এরকম কেস স্টাডি আমাদের কাছে রয়েছে, আমরা নিজেও কয়েকটি করেছি। তো যদি হয় তো আমরা আগে রিপোর্ট করব, ডিবেটে যাব না ওদের সঙ্গে। এই জন্য ওরা ডিবেটের জন্য ডিবেট করছে না, ওরা একটা মাইন্ড সেট তৈরি করার জন্য করছে, আর আমরা রিপোর্ট করব। হ্যাঁ, একটা কাজ অবশ্যই করব যে ওই স্পিচের অথর যে শেয়ার করেছে এবং কমেন্টে যারা ভুলভাল কমেন্ট করেছে এবং ওটাকে সাপোর্ট করেছে, তাদের সঙ্গে আমরা পার্সোনালি মেসেঞ্জারে কথা বলার চেষ্টা করব। তাদের মাইন্ড সেটআপ জানা, তাদের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা আমরা করব। আমরা এমনি ছেড়ে দেব না, আমরা কমেন্ট বক্সে গিয়ে ডিবেট করে ওই পেজে বা ওই পোস্টের রিচ বাড়িয়ে দেব। যদি আমরা কমেন্ট বক্সে গিয়ে ডিবেট করি তাহলে কি লেখাবে, ইমাম হুসেন কমেন্টেড অন হিজ পেজ। তো ইমাম হুসেনের যত বন্ধুরা আছে ওরা দেখে নেবে, ওই ভিডিও রিচ হয়ে গেল ইমাম হুসেনের বন্ধুদের কাছে। তারপরে সাদাব মাসুম আবার ওখানে কিছু কমেন্ট করলো, দেখাবে সাদাব মাসুম কমেন্টেড অন হিজ পেজ। তাহলে কি হবে, ওটা আমার বন্ধুরা দেখতে পারবে, ওটা তাহলে ও রিচ বাড়বে। তো আমরা ওখানে কমেন্ট না করে আমরা কি করব, ওটাকে রিপোর্ট করব। যদি এরকম হয় যে কমিউনাল টেনশন হতে পারে, ওটাকে সাইবার ক্রাইমে আমরা এফআইআর করব। এবং দাওয়াতি কাজের জন্য যারা ওই পোস্ট শেয়ার করেছে বা যারা কমেন্ট বক্সে ওই পোস্টটাকে সাপোর্ট করেছে, তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি বা আমাদের কোনো একজন ভালো দায়ী যারা ইন্ডিভিজুয়ালি এঙ্গেজ হতে পারে, তাদেরকে দিয়ে ওদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো। তাদের যদি ভুল ভ্রান্তি থাকে, তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো যদি থাকে, তাকে দূর করার চেষ্টা আমরা করবো এবং ইসলামের দাওয়াত তাদের কাছে, অ্যাকচুয়াল হকের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে মাকসাদ সামনে রেখে প্রোগ্রাম করা হচ্ছে,
এই মাকসাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি